এখন হচ্ছে গিয়ে চ্যাট বক্সে নিজে নেম এন্ড আইডিটা দেন, কজ এখন যেহেতু আমি রেকর্ডিং স্টার্ট করেছি, এখন আপনার হচ্ছে গিয়ে নেম এন্ড আইডিটা হচ্ছে আমার কাছে অ্যাজ এ টেক্সট আকারে আসবে যখন আমি রেকর্ডিংটা নিব। সো যেটা বলছিলাম যে আমি থার্ড যে অ্যাসাইনমেন্ট, মানে অ্যাসাইনমেন্টে আমার 3টা কোশ্চেন ছিল, 3টা নিয়ে আলোচনা করি। প্রথম কোশ্চেনটা জিডিবি রিলেটেড ছিল এবং ওটার নিচে রুব্রিক্সে দেখবেন যে আমি 10 আউট অফ 10 তখনই দিব যখন হচ্ছে পুরো ক্যালকুলেশনটা অ্যাকুরেট হবে এন্ড হচ্ছে কি ডেফিনেশনটা ওকে থাকবে। দেন যতটুকু প্রবলেম হবে সেই ওয়াইজ আপনার মার্কস ডেভিয়েট হতে থাকবে। তো সেকেন্ড কোশ্চেনটাতে আসি। সেকেন্ড কোশ্চেনটা কিন্তু ইটস এ ডেসক্রিপটিভ কোশ্চেন, বাট আপনি যদি নোটিস করে থাকেন দেখবেন যে ওখানে একটা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের কথা বলা আছে। এখানেই আমার কথা যে সাপোজ নিশা কোশ্চেন করেছে, নিশা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স যেটা সেটা কিন্তু তানভীরের হবে না, তানভীরের যেটা সেটা কিন্তু ওয়াইএস এর হবে না, বা ওয়াইএস এর যেটা সেটা কিন্তু শুভর হবে না। সো এই আমি এই কোশ্চেনটা যখন চেক করব, আমি অ্যান্সারটা যখন চেক করতে যাব, আমি কিন্তু এক্সপেক্ট করব না যে কারোর সাথে এখানে এক্সপেরিয়েন্স সেম হয়ে যাবে। এটা খুবই অ্যাবসার্ড থিং। অ্যান্সার আপনি যখন করছেন ট্র্যাজেডি অফ কমন্স নিয়ে বলছেন, একই রকম রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে ব্যাখ্যা করতে যায় আপনার অ্যান্সার মিলে গেছে। এবং এই আমি মিডের অ্যাসাইনমেন্ট সাবমিট মানে ব্যাক করার সময় এটা বলেছিলাম যে আমি এইবার প্ল্যাগারিজমটাকে খুব লাইটলি নিয়েছি। মানে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমি স্কিপ করেছি, যে একটা একটা ছিল যে ঠিক আছে এত কষ্ট করে ছেলেটা বা মেয়েটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, সো আমি মার্কসটা দিই, কিছু হলেও মার্কস দিই, এই কাজ করেছি। আর ফাইনালি কিন্তু এটা করব না। ফাইনালে আমি আপনার ওয়ার্কটা দেখবো এবং আপনি কাজটা করেছেন কিনা এটা বের করার জন্য আমার কাছে অনেক ওয়ে আছে, তো সেখান থেকে আমি কিন্তু বের করে নিতে পারবো। আচ্ছা, এবার আসে থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেনটা ছিল হচ্ছে কি ইনফ্লেশন রেটের উপরে। ইনফ্লেশন রেট বের করতে হলে আমার দুটো জিনিস আগে থেকে বের করে নিতে হয়। প্রথমে হচ্ছে কি কস্ট অফ সিপিআই বাস্কেট, আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেজার করার জন্য একটা বাস্কেট ক্রিয়েট করি, মার্কেট বাস্কেট যেটাকে বলে, বিভিন্ন গুডস নিয়ে। সো সেই বাস্কেটে যে কস্ট সেটা বের করে নিয়ে জাস্ট নমিনাল জিডিপির মতো কস্টটা বের করার জন্য আমার প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে দেন, সবগুলোকে অ্যাডজাস্ট করে মানে যোগ করে করলেই হচ্ছে কি সিপিআই বাস্কেটে কস্টিংটা চলে আসে। সিপিআই বাস্কেটে যখন কস্টিংটা চলে আসে সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা প্রথমে বের করি হচ্ছে সিপিআই। সিপিআই বের করার রুলস হচ্ছে গিয়ে সিপিআই কারেন্ট ইয়ারের সিপিআই ডিভাইডেড বাই বেজ ইয়ারের সিপিআই। এই জন্যই ওখানে বেজ ইয়ারটা মেনশন করা আছে 2015 মেবি, আই ফরগট। সো 2015 ইজ দ্য বেজ ইয়ার। সো ওই 2015 এর বেজ ইয়ারে মানে কারেন্ট ইয়ারের সিপিআই বাস্কেটটা দিয়ে ডিভাইডেড বাই বেজ ইয়ারের সিপিআই বাস্কেটটাকে আপনি ডিভাইড করবেন, তাহলে সিপিআই এর ভ্যালুটা আসবে। এবং এই ভ্যালুটা একটা রেশিও আকারে যেটা আসে, এটা এটা কোনো ইউনিট থাকে না। এবং এটার ভ্যালু যেমন বেজ ইয়ারের জন্য অবভিয়াসলি এটা 1 হবে, কারণ বেজ ইয়ারের যেটা সিপিআই কারেন্ট ইয়ারের সিপিআই মানে সিপিআই বাস্কেটের ভ্যালু 1, তো এটা 1 হবে। সাপোজ নেক্সট ইয়ারের জন্য সেটা 1.2 হলো, তারপরের ইয়ারের জন্য 1.4 হলো, এরকম হচ্ছে কি বিষয়গুলো থাকবে। তো এখানে কিন্তু আমি আরো হচ্ছে এখানে আমরা কস্টিং এর আর কোনো মানে সিপিআই টা আমরা এইভাবে ক্যালকুলেশন করি। এরপরে আসি যে ইনফ্লেশন রেট কিভাবে ক্যালকুলেশন করব সিপিআই থেকে। যখনই আমি ইনফ্লেশন রেট ক্যালকুলেশনে চলে যাব তখন আসে হচ্ছে মেইন টুইস্ট। ইনফ্লেশন রেট ক্যালকুলেশনের জন্য আমার হচ্ছে কোনোভাবেই আমি দাঁড়ান একটু স্লাইডটা ওপেন করি। এই জন্য ইনফ্লেশন রেট যখন আমি ক্যালকুলেশন করব সেক্ষেত্রে আমরা কোনোভাবেই সেক্ষেত্রে আর হচ্ছে গিয়ে বেজ ইয়ারটাকে ব্যবহার করতে পারবো না। আমার গ্রোথ রেটে এরকম একটা প্রবলেম হয়েছিল, গ্রোথ রেটে আমরা বেজ ইয়ার ধরে কাজ করেছিলাম, কিন্তু এখানে আমি বলেছি যে আমরা আর এখন বেজ ইয়ার ধরে কাজ করব না, আমরা হচ্ছে কি লাস্ট ইয়ারে যে ভ্যালুটা আসবে সেটা ধরে কিন্তু আমরা কাজ করব। সো আমি সেই ক্ষেত্রে যেটা আমরা করছিলাম যে তারপরে যখন আমরা সিপিএ, আমি স্লাইডটা ওপেন করছি, ওয়েট। আচ্ছা, আনএমপ্লয়মেন্ট নিয়ে কিন্তু আমি পড়াইনি, সো এখান থেকে আমি কোশ্চেনও করবো না ফাইনালে, মানে ফাইনাল ভাইবার কথা বলছি। সো এই যে সিপিআই বাস্কেট বের করা, যে সিপিআই বের করা যেটা ব্যাপার ছিল, আমি বলেছিলাম যে এখানে 100 দিয়ে যে মাল্টিপ্লাই করে আপনারা যখন ম্যাথসটা করবেন এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই হবে না, 100 দিয়ে মাল্টিপ্লাই হবে না। সো এখানে যেটা হবে যে মার্কেট বাস্কেট অফ কারেন্ট ইয়ার ডিভাইডেড বাই মার্কেট বাস্কেট অফ বেজ ইয়ার, এবং মার্কেট বাস্কেটটা বের করার জন্য আমরা প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে সবগুলোকে একসাথে সাম করবো, জাস্ট লাইক নমিনাল জিডিপি, এভাবে আমরা পাবো। এরপরে দ্যাট আসি মিন্স ম্যাম হচ্ছে, হ্যাঁ বলো। পার্সেন্টেজ করাটা আমাদের দরকার হচ্ছে না। না না না, হ্যাঁ এটা আমি কিন্তু ওই রেকর্ডেড ভার্সনেও এটা বলেছি যে এই জায়গায় আমরা কোনো পার্সেন্টেজ বের করবো না। সিপিআই বের করব যখন, সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স যখন বের করবো সেখানে কোনোভাবে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করবো না। ফর্মুলাটা আমি দিয়েছি বইয়েও, এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, কিন্তু দরকার নাই, বিকজ আমি যখন ইনফ্লেশন বের করি তখনও 100 দিয়ে মাল্টিপ্লাই করা হয়। তো একই জিনিস বারবার তো করা দরকার নেই, এই জন্য এখানে এটা আমি স্কিপ করে গেছি।
তাতে আমাদের ভ্যালুর কোনো প্রবলেম হবে না। ওকে, এরপরে চলে আসি, তারপরে হচ্ছে কি আমরা ইনফ্লেশন রেট অর্থাৎ একটা দেশের মূল্যস্ফীতি কত সেটা বের করার জন্য আমাদের যে ফর্মুলা, এই ফর্মুলাটাই আমরা ইউজ করছি। তো সেক্ষেত্রে ধরেন আপনার 2016 এর ইনফ্লেশন বের করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে 2016 এর সিপিআই মাইনাস 2015 এর সিপিআই, মানে লাস্ট ইয়ারের সিপিআইটাকে নিব, ডিভাইডেড বাই 2015 সিপিআই মাল্টিপ্লাই বাই 100। এবং এই ক্ষেত্রে আমার কোনোভাবেই আমার বেস ইয়ার কথাটা আসবে না। সাপোজ আমি 2017 বের করছি, তাহলে 17 বের করার সময় আমি ইনফ্লেশন রেট বের করছি 2016। ইয়েস, হ্যাঁ, সিপিআই কারেন্ট ইয়ার হবে 2017, লাস্ট ইয়ার হবে 2016। আচ্ছা, এখন সেই প্রশ্ন অনুযায়ী ম্যাডাম আমার তো 2015 এর ইনফ্লেশন রেট আসে না। হ্যাঁ, আমাদের যেমন হচ্ছে গিয়ে আমরা যখন জিডিপির ম্যাথ করছি বেস ইয়ারে তো কিচ্ছু বের হয় না, নমিনাল জিডিপিটা শুধু বের হয় যেটা রিয়েল জিডিপি সমান হয়। তাছাড়া হচ্ছে কি জিডিপি ডিফ্লেটর বলেন বা জিডিপি গ্রোথ রেট বলেন, এগুলো কিন্তু কোনো কিছু আমাদের ওখানে আসে না। সো সেটাই হবে। ওখানে কি 1 দিয়ে দিব নাকি 0? হ্যাঁ, বুঝিনি আপনার কথা, কোথায় জিরো দিবেন? আর সেটা বের করতেই বলেনি। ওটা সিপিআই না না না, বেস ইয়ারের আপনার কিছু বেরই করতে হবে না, বেস ইয়ারে তো আসেই না। আমি তো জানি যে বেস ইয়ারে আমার কোনো ভ্যালুই আসবে না। আমি ম্যাডাম জানি যে বিষয়টা এরকম না যে আসলে 3টা ইয়ার যদি দেওয়া থাকে সেক্ষেত্রে সিপিআই 3টা ইয়ারেরই বের হবে, কিন্তু নমিনাল ইনফ্লেশন রেট 2টা ইয়ারের ইনফ্লেশন দুইটা বের হবে। হ্যাঁ, কারণ ইনফ্লেশন রেটটা কি, যে আমি প্রিভিয়াস ইয়ারের সাথে প্রাইস লেভেলে কম্পেয়ার করছি, দ্যাটস মাই ইনফ্লেশন রেট না। সো তাই যদি হয় তো আমার তো বেস ইয়ারের আগে কোনো প্রায়র ইয়ার নাই, যদি প্রায়র ইয়ার থাকতো তাহলে না বের করতো, এটা কমন যেটা অ্যান্সার। সো আমার তো প্রায় মানে কম্পেয়ার করার যে জায়গাটা, কম্পেয়ার করার মতোই তো কেউ নাই। সো এই জন্য হচ্ছে কি এখানে এই বিষয়টা হয়েছে। ম্যাডাম যখন সিপিআই রেট বের করব তখন 3টা বছর থাকলে আমরা যখন লাস্ট বছরেরটাও বের করব তখন বেস ইয়ার হবে প্রথমটা, মানে যেটা বেস লেখা থাকে। যেমন হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেমন 2017 এর আপনি ধরেন ইনফ্লেশন রেট বের করুন, তার আগে তো 2017 এর জন্য সিপিআই বের করে নিতে হবে, সিপিআই বাস্কেটের ভ্যালু বের করতে হবে। সিপিআই বাস্কেট তো অ্যাজ ইট ইজ প্রাইস কে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করবেন, কিন্তু 17 এ যখন সিপিআই বের করছেন তখন কিন্তু আবার বেস ইয়ার কেই ধরছেন, মানে মার্কেট বাস্কেট অফ 2017 ডিভাইডেড বাই মার্কেট বাস্কেট অফ 2015, এভাবে করে হচ্ছে কি আমরা পাবো। কিন্তু ইনফ্লেশন রেটের সময় লাস্ট ইয়ার মানে লাস্ট ইয়ার, 2016টা হ্যাঁ দেখতে হবে। 2016টা হিসাব করব। হ্যাঁ, আমিনুল আবারও হ্যান্ড রেজ করেছেন, বলেন। আমার অ্যানসার দেওয়া শেষ, এইভাবে হচ্ছে আমরা ম্যাথসটা করব। ম্যাম এমনিতেই ইয়া হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, সো এইভাবে নিশা বুঝতে পেরেছি যে এইভাবে প্রত্যেকটা বছরে, এবং ওখানে আবার কোশ্চেনও বলা আছে 2016 2017 হচ্ছে গিয়ে আপনার ক্যালকুলেশনটা করতে হবে। এবার আসে আমার কোশ্চেন দেখে আপাতত ফর্মুলাটা আবার একটু বলুন। আচ্ছা, সিপিআই ফর্মুলাটা এইটাই যে সিপিআই ফর্মুলাটা, ও আচ্ছা সিপিআই ফর্মুলা, আচ্ছা সিপিআইটাতে যেটা বলছি, সরি আমি দেখে যেতে হবে। সিপিআইটা বের করি হচ্ছে গিয়ে যে কোনো ইয়ারের মার্কেট বাস্কেট, কস্ট অফ মার্কেট বাস্কেট ডিভাইডেড বাই বেস ইয়ারের কস্ট অফ মার্কেট বাস্কেট। এই বছরের মার্কেট বাস্কেটকে আগের বছরের মার্কেট বাস্কেট দিয়ে ডিভাইডেড করব, এটা করলে আমরা সিপিআই পাবো, মানে বেস ইয়ারে মার্কেট বাস্কেট দিয়ে ডিভাইড করব। আগের বছর বলতে বেস ইয়ার, বেস ইয়ার আমি আগের বছর 100 দিয়ে তো মাল্টিপ্লাই করব না, 100 দিয়ে মাল্টিপ্লাইটা হবে না, এটা আমার ম্যাম। এটা বইয়ে করলে কি কোনো সমস্যা, মানে ম্যাম বুঝি না কেন করছি এটা আমি? করলে আসলে কেন করছি না, কারণ এটা তো একটা রেশিও আসে, রেশিওর যে অ্যানসারটা আসে ওটা দিয়ে আমার হয়ে যায়। শুধু শুধু আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করব, আবার যখন ইনফ্লেশন রেট বের করছি আমার তো ইনফ্লেশনটাই বের করব, মানে 100 দিয়ে বারবার কেন আমি মাল্টিপ্লাই করব? ম্যাডাম জি, আমি দেখলাম যে বইতেও ওই 100 দিয়ে গুণ করা, কিন্তু এটা তো সমস্যা না, কারণ ইনফ্লেশন রেটে 100 দিয়ে ভাগ করে আবার 100 দিয়ে গুণ করে দিচ্ছি, হ্যাঁ রেশিও এই কিন্তু ঠিকই আসে। মানে রেশিওটা ঠিকই আসে, ওটাই বলতে চাচ্ছি। সো আমার মানে এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করাটা আননেসেসারি, আমরা বারবার মাল্টিপ্লাই করছি, এই ম্যাম যদি কারণে করি তাহলে কি কোনো কোনো সমস্যা? সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু এটা আননেসেসারি ওয়ার্ড, মানে আপনার সুবিধা করার জন্য। ম্যাডাম আসলে অ্যাসাইনমেন্টটা করে ফেলছি এই কারণে। আচ্ছা, আসলে যেটা আমি হয়েছে 100 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলছি এইজন্য কোনো সমস্যা না, আপনি একটু করলে আমি না এক্সেপ্ট যে করব না তা না, জাস্ট আপনি একটু এক্সট্রা হ্যাসেল নিয়েছেন। 100 দিয়ে মাল্টিপ্লাই না করলে যেটা হবে ভ্যালু আসবে 1, 100 দিয়ে করে নিলে সেটা আসবে 100, এই যা। কিন্তু রেশিও তো রেশিও ওয়াইজ এটার অ্যানসার আমার সেমই আসবে, এখানে কোনো অসুবিধা নাই। এই প্রবলেমটা আমি নিজে স্টুডেন্ট লাইফে আমি এটা ফেস করতাম, যে আমার কাছে মনে হতো যে এটা শুধু আননেসেসারি 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, দরকার তো পড়ছে না, জাস্ট এটা একটা সুন্দর ভ্যালু আসার জন্য, যেহেতু সিপিআই এর ভ্যালু রেশিও গুলো ছোট ছোট ভ্যালু আসে, এই কারণে 100 দিয়ে মাল্টিপ্লাই করে একটা বড় ভ্যালু দেখায়, এটা তো দরকার নেই।
এবং পরবর্তীতে আমি যখন দেখেছি যে একটা পুরো জিডিপি যখন ক্যালকুলেশনে যে তখন যখন এটাতে যে তখন আসলে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে মানে ভ্যালুটা এত বড় চলে আসে। তো এই জন্য আমি সাধারণত নিজে অ্যাজ এ টিচার যখন জিনিসটা শেখাই তখন আমি বলি যে এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করার জায়গাটা আপনি স্কিপ করতে পারেন, এটার কারণে আমার ভ্যালুতে মানে অ্যানসারে কোনো এফেক্ট ফেলবে না। ম্যাম হুম এই আমাদের 1 নাম্বার কোশ্চেনটা দেখা যাচ্ছে যে আমরা যে ড্রাফটটা করেছিলাম ওই যে ব্রেকআউট রুমে ওইটার সাথে প্রায় সিমিলার। হুম তো এই ক্ষেত্রে কি আমরা নতুন করে আবার করব নাকি ওইটা যদি ইউজ করে কোনো জি না প্রবলেম স্যার, নতুন নতুন করে করে করব? করতে হবে, আপনার এটা ফাইনাল টার্ম অ্যাসাইনমেন্ট। বুঝতে ঠিক পারছি আছে, ম্যাম, নতুন করে করলাম আমি কিন্তু এখনই বলতে চাচ্ছিলাম এটাই বলছিলাম যে আপনাদের আমার ফাইনাল টার্ম অ্যাসাইনমেন্ট দেখে মনে হবে যে এটা একটা ইজি থিং, ম্যাডাম এত সোজা অ্যাসাইনমেন্ট কেন দিল আমাদের ফাইনালে। এখন আপনারা কি জানেন সোজা জিনিস থেকে সবচেয়ে বেশি ঝামেলা বের করা যায়। হ্যাঁ এটা তো ঠিক। ম্যাডাম 1 নাম্বার অ্যাসাইনমেন্টটা তো আমাদের মানে আমরা এটা মানে করবো না। আমি Just- কিন্তু সোজা কি আপনার কি ধারণা আমি 110 জন স্টুডেন্টকে অ্যাসেস করব, আমি কেন হচ্ছে গিয়ে যে জিনিসটা ব্রেকআউট রুমে একবার প্র্যাকটিস করায় আসছি, তারপরে হচ্ছে গিয়ে সিপিআইটা আমার ব্রেকআউট রুমে করানোর কথা, তো সেখানে প্র্যাকটিস করাচ্ছে অলমোস্ট সেম ভ্যালু দিয়েছি বা অলমোস্ট সেম টাইপ অফ ম্যাথস দিয়েছি, আমি যে টেবিলটা না দিয়ে আমি একটা ডেসক্রিপটিভ জায়গা দিয়ে দিয়েছি। কেন দিয়েছি? এইবার আমি গতবার একটু ঘুরায় পেঁচায় কঠিন কোশ্চেন দিয়ে আমি যেটা দেখলাম, বড় কোশ্চেন দিয়ে যেটা দেখলাম, সেখানে আমার এই প্লাগারিজম ধরতে কষ্ট হয়েছে। এবার আমি ছোট সোজা জিনিস দিয়ে ধরবো, এবং এবার কিন্তু এটা বলছি যে আমি এবার কোনো এন্টারটেইনমেন্টে যাব না প্লাগারিজমে। আপনি নিজে করলে মার্কস পাবেন, না করলে মার্কস পাবেন না। না ম্যাম, ম্যাথ তো রেজাল্ট সব সব স্টাইল ভিন্ন হবে, ম্যাথের সলিউশন বের এই করা তো আপনি তো এখনই আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, দেখেন তানভীর কিন্তু নিজেই প্রশ্নের উত্তর দিয়েছে, বলছে ম্যাডাম স্টাইল ভিন্ন হওয়ার কথা। তো খুব স্বাভাবিক ব্যাপার, আমি দেখলাম যে আপনি এক জায়গায় ডলার সাইন মিস করছেন, নিশাও ঠিক সেম জায়গায় ডলার সাইন মিস করে বসে আছে। এটা কি মিরাকল, মানে আপনাদের মধ্যে মনের এত মিল যে একই জায়গায় দুইজন ডলার সাইন মিস করে বসে আছেন? বা ধরেন মানে এরকম মানে এই খুব বের করার জন্য খুব সিলি সিলি কিছু ওয়ে আছে, যদি এগুলোর জন্য না কপি গুলো লাগে, কপি গুলো থাকলে একটা প্রতিটা স্টেপ কি ডিটেইলস দেখাইতে হবে 1 নাম্বার কোশ্চেনে? হ্যাঁ, এখানে একটু বিষয় ছিল, আপনি 10 আউট অফ 10 এক্সেলেন্ট তখনই পাবেন যখন স্পেশালি ডিফ্লেশন, মাই মিস্টেক, গ্রোথ রেটের যে ক্যালকুলেশনটা ছিল সেটা কিন্তু আমি বলছিলাম যে গ্রোথ রেটের ক্যালকুলেশনের পরে গ্রোথ রেট এত পার্সেন্ট হলে এটা ব্যাখ্যা করতে হবে যে এত পার্সেন্ট গ্রোথ রেট মানে কি। এইভাবে যখন পুরো জিনিসগুলোকে ব্যাখ্যা পাবো তখন কিন্তু আমি ফুল মার্কস দিব। আচ্ছা, গ্রোথ রেটের ব্যাখ্যা চেয়েছিলাম, ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যদি দেখেন গ্রোথ রেট আসলে পজিটিভ 5%, তখন আপনি বলবেন সো দ্যাট দ্য ইকোনমি উইল এক্সপ্যান্ড বাই 5%। যদি গ্রোথ রেট আসে নেগেটিভ 5% তাহলে বলবেন যে দ্য ইকোনমি উইল ডিক্লাইন বাই দ্য 5%, বা ইকোনমি উইল শ্রিঙ্ক বাই 5%। এভাবে আসবে যে ইকোনমি হয়তো বড় হচ্ছে না ছোট হচ্ছে। ঠিক একইভাবে ইনফ্লেশন রেটের ক্ষেত্রে ইনফ্লেশন রেট যদি পজিটিভ আসে আপনি মানে বুঝবেন ইনফ্লেশন, তখন আপনি কিন্তু বলবেন যে ইয়েস দেয়ার ইজ 5% ইনফ্লেশন ইন দিস ইকোনমি। বাট বাই এনি কেস যদি নেগেটিভ আসে, ধরেন 2017 এ ইনফ্লেশন রেট নেগেটিভ চলে আসলো, তখন কিন্তু আপনাকে বলতে হবে সো দেয়ার ইজ ডিফ্লেশন ইন দ্যাট ইয়ার অফ দ্যাট ইকোনমি। ঠিক আছে, সো এগুলা কিন্তু আসতে হবে। ম্যাডাম গ্রোথ রেট নেগেটিভ না, নেগেটিভ আসার তো কথা না, যাই হোক, যদি গ্রোথ রেট পজিটিভও আসে, গ্রোথ রেট তো পার্সেন্টেজে আসে, হুম, তো ওইখানে কি পার্সেন্টেজ হবে? দেখেই তো আমরা বুঝি, পার্সেন্টেজটা দেখেই বুঝি যে এত পার্সেন্ট ইকোনমি বড় হবে। যেমন আমাদের দেশের এখন অরিজিনালি বাংলাদেশে এখন গ্রোথ রেট বলছে 7.92%, which means বাংলাদেশের ইকোনমি এই ফিসকাল ইয়ার শেষে অর্থাৎ 2021 আফটার জুন আমার দেশের ইকোনমি যদি 100 টাকার ছিল সেটা হয়ে যাবে 107 টাকা 92 পয়সার। এটাই হচ্ছে ব্যাপার যে 7.92% আকারে বড় হবে। তা আপনি আপনার ম্যাথস করার সময় দেখলেন যে আপনার গ্রোথ রেট আসছে সাপোজ 5%, 42। সো আপনি বুঝবেন যে এই ইকোনমিটা 5% হারে বাড়বে। বা স্পেসিফিক সেক্টরেরও আমরা গ্রোথ, আমি বলছিলাম যে গ্রোথ রেটের অনেক বেশি ইম্পর্টেন্স আছে, আপনি স্পেসিফিক সেক্টরেরও গ্রোথ রেট বের করতে পারেন, লাইক আপনি এগ্রিকালচার সেক্টরের গ্রোথ রেট বের করতে পারেন। এই সেম প্রসেস আমরা যেভাবে ম্যাথস করেছি জিডিপি, ওইভাবে একইভাবে নমিনাল জিডিপি বের করবেন, রিয়েল জিডিপি বের করবেন, ওইভাবে গ্রোথ রেটও বের করতে পারবেন। ম্যাম তো নেগেটিভ পার্সেন্টেজও তো ম্যাম আসতে পারে। হ্যাঁ, নেগেটিভ পার্সেন্ট আসলে বুঝবো যে না আমার নেগেটিভ আসবে ইকোনমি না। ওই ততটুকু অপোজিটটা কমে হবে গেছে, ম্যাম। ইকোনমি ততটুকু ছোট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। যেমন আপনি জিম্বাবুয়ের গ্রোথ রেট দেখলে তো পজিটিভ পাবেন না, নেগেটিভ পাবেন, তার মানে কি জিম্বাবুয়ে কি মরে যাচ্ছে? না, জিম্বাবুয়ের ইকোনমিটা ছোট হয়ে যাচ্ছে বা ইকোনমিক অ্যাক্টিভিটিস অত পার্সেন্ট কমে যাচ্ছে।
আচ্ছা, এরপরে আর কারো কোনো প্রবলেম আছে? হ্যান্ড রেজ করেন, আমি তাহলে সেখান থেকে অ্যান্সার দিব, নাহলে আমি একটু সিলেবাসে তাহলে যাই। তাহলে ম্যাডাম সাল অনুযায়ী আমরা গ্রোথ রেট যেটা পাবো সেটা অনুযায়ী আমরা ব্যাখ্যা করে দিব। যদি হ্যাঁ, 40% গ্রোথ সাল রেট পাই, অনুযায়ী, হ্যাঁ, সাল তাহলে যে অনুযায়ী এই করবেন। বছরে গোটা এত এরিয়ার এত ইকোনমিটা এত এত পার্সেন্ট পার্সেন্ট ইন্টারেস্ট বড় হবে। হ্যাঁ, ম্যাম গ্রোথ রেটটা নিয়ে ডিফলেটরে হবে কি না। এক্সপ্লেইন করা লাগবে? মানে গ্রোথ রেটটা তো বুঝলাম না, এক্সপ্লেইন। ডিফলেটরে না লাগবে আর না, কিছুতেই ডিফলেটরটা নিয়ে আলোচনা করি নাই আমি। ডিফলেটর তো শুধু প্রাইসের রেশিও, সো আমি ওটা নিয়ে কিন্তু সেভাবে আলোচনা করি নাই। ডিফলেটর কাইন্ড অফ সাবস্টিটিউট অফ ইনফ্লেশন রেট। হ্যাঁ, সো ওটা নিয়ে আমি ওখানে ওইভাবে আলোচনা করিনি, বিকজ আমি দেখেছি, জাস্ট শিখিয়ে রেখেছি যে ধরেন আমার ধারণা আপনারা অনেকেই হয়তো গভর্নমেন্ট জব পাবেন, স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে কাজ করতে পারেন, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এ কাজ করতে পারেন, হতেই পারে। আমি অনেক বড় বড় ড্রিম করি যে আপনারা অনেক ভালো পজিশনে যাবেন, ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন, তো তখন দেখলেন যে জিডিপি ডিফলেটর নিয়ে, ধরেন বাজেট সেমিনারে বসে আছেন, জিডিপি ডিফলেটর নিয়ে কথা বলছে বা ইনফ্লেশন রেট নিয়ে কথা বলছে, বলতেছে যে ইনফ্লেশন 8% হচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেটের সাথে মিলছে না। তো তখন যদি নাই বুঝেন তাহলে আমার খারাপ লাগবে। তো এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, মারিয়া, ইয়েস বলেন ম্যাডাম। ম্যাম, আমি একটু সিটি 3 নিয়ে একটু কনফিউজিং এ আছি, কারণ আমি একটা কি দুটা ব্রেকআউট রুম ক্লাসে আর কি জয়েন করতে পারেন ব্রেকআউট নাই? রুমে আজকে আচ্ছা, কি করেন নাই তো? আপনি তো লাস্ট না না ক্লাসে না, বলছিলেন আজকে আজকে কোনো করবেন। ব্রেকআউট রুম মেক করব না। না, আজকে কোনো ব্রেকআউট রুম হবে না, এটা তো বলাই ছিল। এটা হচ্ছে রিভিউ ক্লাস, এখানে কোনো পড়াশোনা কিছু হবে না, এখানে শুধু কথা হবে আর একটু আইডিয়া নেওয়া হবে যে কিভাবে এক্সামটা নিব আমি। ম্যাম, গত ক্লাসের আগের ক্লাসে কি আপনি ব্রেকআউট রুম ক্রিয়েট করছিলেন? না, করিনি। আপনাদের দুইটা ব্রেকআউট রুম আমি করেছি, আমি একটু বলে দিচ্ছি। একটা ব্রেকআউট রুম হয়েছিল হচ্ছে কস্ট অফ প্রোডাকশনের উপরে, আর একটা হচ্ছে জিডিপির উপরে। এই দুটো ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিজ এর উপর বেস করে আমি সিটি 3 এর মার্কস দিব। মার্কিং কিভাবে করবো এটাও বলছি। ধরেন আপনি দুইটার একটাতে জয়েন করেছিলেন, সো যেহেতু দুইটা, ওই আউট অফ 30 আপনি যা পেয়েছেন এটাকে সাধারণত আমি 2 দিয়ে ভাগ করে এভারেজ করে দেওয়ার কথা। যারা একটাতে অ্যাটেন্ড করেছে তাদের ওটাকে, মানে আমি মেইন কথা এখানে এটা এভারেজ মার্কসে আসবো, সবগুলো ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস থেকে মার্কস গুলো যোগ করে এভারেজ এটা। এটাই ম্যাম, মানে আউট অফ 30 বলতে কোন 30? মানে সিটি 1 সিটি 2 30? না না না, সিটি 1 সিটি 2 30 না, মানে আপনার একটা সিটি মার্কস 13 না, সরি 15 এর না। হ্যাঁ, So, 15। দুইটা ব্রেকআউট রুম হয় 15 15, তো 30 হচ্ছে মেইন হ্যাঁ। কথা। ব্রেকআউট রুম যতগুলো, এখন আপনাদের ক্লাসে যেমন দুইটা করেছি, বাট আমার টেক্সটাইলে কোর্সে আমি 3টা ব্রেকআউট রুম ক্রিয়েট করছি, ওদের 45 মার্কস। সো 3টার অ্যাক্টিভিটিস থেকে আমি এভারেজে মার্কসটা দিব, যে 3টাতে এই স্টুডেন্টের কাজ অ্যাক্টিভিটিস কি ছিল, এইভাবে আসবে। ম্যাম, আপনি তো এখন যদি আমাদের একটা দুইটা যদি মিসিং করে ফেলেন তাহলে এটা আপনার। হ্যাঁ বলেন, বুঝিনি। আপনি তো 3টা সম্ভবত ব্রেকআউট রুম ক্রিয়েট করছিলেন। একটাতে আমরা সায়েন্সের সাথে মনে হয় 3টা করি নাই, 2টা করেছি। ম্যাম, একটা হচ্ছে যে লাস্ট দিন যেটা আমরা গ্রুপে জমা দিলাম, একটা ছিল ওই কস্ট অফ প্রোডাকশন এর উপরে, হ্যাঁ, ওই যে আরেকটা সিপিআই এর উপরে টেবিল করছিলাম। হ্যাঁ, আরেকটা সিপিআই এর উপরে করার কথা ছিল, সিপিআই টা আমি করতে পারি নাই। সিপিআই এর উপরে আমার একটা করার কথা ছিল, যেটা আমি করি নাই, ওটাই বলছি। ও আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম আপনি মনে হয় গত ক্লাসের আগের না না ক্লাসটাতে না না ব্রেকআউট না রুম না করছেন। না আমি না, ওটা actually করি নাই। active লাস্ট ছিলাম না। দুইটা ক্লাসের অ্যাক্টিভিটিস আমাদের হচ্ছে গিয়ে একটু কমই ছিল, লাস্ট ক্লাসের অ্যাক্টিভিটিস একদম অল্প ছিল। আমি লাস্ট ক্লাসে খুবই সিক ছিলাম, আজকে তাও একটু বসে টসে হ্যাঁ, কথা বলতে সেদিন পারছি। শোনাই যাচ্ছিল এরকম। সেদিন একটু মানে আজকে তো বসে কথা বলতে, ওইদিন একদম বসতেও পারছিলাম না, এত আমার মানে ব্যাক পেইনও হচ্ছে, এখানে বেইনও হচ্ছে, তো চলে যাই। ম্যাডাম এবার আমি এখনো একটা জিনিস বুঝিনি। হ্যাঁ বলেন। ম্যাডাম যদি এমন হয় যে 2015 আমরা গ্রোথ রেট পাইলাম 40%, কথার কথা, হুম, তার মানে একটা নির্দিষ্ট এট টাইম পিরিয়ড ওই দেশের বা ওই নির্দিষ্ট এরিয়ার ইকোনমি 40% বৃদ্ধি পেয়েছে। 40% বৃদ্ধি পেয়েছে, জি। এবার তার পরের বছরই যদি হয় 80%, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, সেক্ষেত্রে কি 2000, 80% আচ্ছা আপনি বৃদ্ধি পেয়েছে না 15 সালের 40% বললেন, বৃদ্ধি পেয়েছে? আচ্ছা 15 সালের বললেন 40% বেড়েছে। হ্যাঁ। আচ্ছা, কম্পেয়ারটা করেছেন কার সাথে? বেজ ইয়ারের সাথে? হ্যাঁ, গ্রোথ রেট ক্যালকুলেশনে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। গ্রোথ রেট আমরা বেজ ইয়ারের রিয়েল জিডিপি নেই, তার মানে বেজ ইয়ার থেকে ওই 2016 তখন 80% বেড়েছে, বেজ ইয়ার থেকে 2015 হচ্ছে 40% বেড়েছে। এখন তাহলে আপনার যদি বের করাই লাগে না, কারণ বেজ ইয়ারটা বের করতে পারি না, পারে না। তো বেজ ইয়ার ধরেন 2014 ছিল, তো 2014 সাথে আমি কম্পেয়ার করে দেখছি 2016 সালে 80% বেড়ে গেছে ইকোনমি, আর 2015 সালে এটা 40% বেড়েছে। এখন আপনি বললেন না আমরা, আমি 15 সাথে 2016 কম্পেয়ার করবো, তখন ওই বেজ ইয়ারের জায়গায় লাস্ট ইয়ারটাকে বসে আপনি বের করে নেবেন,
যেটা নিয়ে এটা কনফিউশন অ্যারাইজ হয়ে যায়, যে ইনফ্লেশন আমি কনফিউশন দূর করার জন্য লাস্ট ইয়ার ধরে করাচ্ছি। ঠিক আছে, এবার কি বুঝতে পারছেন? এমনি জিডিপি তো বেজ ইয়ারের সাথে কম্পেয়ার করে হ্যাঁ, জিডিপি গ্রোথ রেটটা সাধারণ বের করা হ্যাঁ হয়। গ্রোথ রেটটা যখন করে বেজ ইয়ারের সাথে কম্পেয়ার করে, কিন্তু জিডিপি যখন আমি বড় ক্ষেত্রে বলছি, বাংলাদেশের কথাই বলছি, বাংলাদেশে যখন ধর নেক্সট ফিসক্যাল ইয়ারটা আসবে 21-22, সেখানে কিন্তু 2020-21 অর্থ বছরের সাথেই 21-22 কম্পেয়ার করবে। মানে এখন যে বাজেটটা যাচ্ছে এটার সাথে নেক্সট বাজেটটাকে কম্পেয়ার করবে, এর আগের কোনোটাকে কম্পেয়ার করবে না। মানে 4-5 বছরের ডিউরেশনে কম্পেয়ার করে না। কারেন্ট প্র্যাকটিস হচ্ছে এটা, মানে সব দেশের প্র্যাকটিসই হচ্ছে এরকম থাকে। বুঝতে পারছি। আমরা এখানে যেহেতু ম্যাথস করছি, ছোট লেভেলে ম্যাথস করছি, এই কারণে আমি অনেকগুলো বছর দিয়ে করানো শিখিয়েছি আপনাদেরকে। কিন্তু যখন আমি বড় একটা এরিয়াতে যাব, সেই ক্ষেত্রে সেই এন্ড থেকে আমরা আসলে এত বেশি ইয়ার গ্যাপ নিয়ে কাজ করি না, কারেন্ট ইয়ার গুলো নিয়ে কাজ করি। আমার এটা নিয়ে একটা প্রবলেম হয়েছিল, আমি একটা রিসার্চ করার জন্য টাইম সিরিজ অ্যানালাইসিস করছিলাম। টাইম সিরিজ অ্যানালাইসিস যদি একটু বুঝে থাকেন, মানে অনেকগুলো বছরের ডেটা নিয়ে কাজ করা যায়। দেখা গেল সাপোজ আমি সরি এগ্রিকালচারের ফ্ল্যাকচুয়েশন বের করার চেষ্টা করছিলাম। বিশেষ করে আমি 2013 সালের প্রায় কোনো ডেটা পাচ্ছি না, কোথাও নাই, কারণ ওগুলো ইনভ্যালিড হয়ে গেছে। মানে 2012 সালে বাংলাদেশে চালের উৎপাদন কত ছিল বা 10 সালে কত, এগুলো এখন ইনভ্যালিড, দরকার নেই, এই জন্য ডেটাই পাচ্ছি না। মানে ভ্যালিড কোনো সোর্স থেকে ডেটা পাচ্ছি না, এরকম সিচুয়েশন হয়েছে, তো ইনভ্যালিড হয়ে যায়। কারণ আমি তো কম্পেয়ার করি লাস্ট ইয়ারের সাথে। আমার ভাই 2000 সালে কি হয়েছিল, 2005 সালে কি হয়েছিল, 2010 সালে কি হয়েছিল, ওটা দিয়ে আমি 2020-এ এসে কি করব বলেন? 2020 সাল ধরেন, 2005 সালে বাংলাদেশে একটা ফ্লাড হয়ে সব ধান নষ্ট হয়ে গিয়েছিল, সেটার সাথে তো 2020 সালের আমার কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছেন? তো এই জন্য অনেকগুলো বছর নিয়ে সাধারণত কম্পেয়ার করে না। আচ্ছা, সো প্রথম আমাদের যেটা ছিল যে কস্ট অফ প্রোডাকশন, আমরা এই চ্যাপ্টারটা শেষ করেছিলাম। এটা থেকে কোনো কোশ্চেন দেই নাই আমি আপনাদের ফাইনালে অ্যাসাইনমেন্টে, বিকজ আমরা অলরেডি এটার উপর একটা ক্লাস টেস্ট দিয়েছি, আপনারা ভালো দিয়েছেন, যাদের যাতে কপি আমি দেখেছি বেশ ভালো দিয়েছেন। যদিও কোশ্চেন আমি ট্রিকি ওয়েতে করেছিলাম, তারপরেও যারা ভালো করেছেন মানে তাদেরকে আমার এক্সিলেন্ট মার্কিং দিতে হচ্ছে, মানে ফুল মার্কস দিতে হচ্ছে, এরকম একটা বিষয়। যারা খারাপ করে ফেলছে তাদের একদম মানে খুবই খারাপ অবস্থা, 0-1 এরকম মার্কস আসছে। মোস্ট প্রবাবলি মনে আছে কস্ট অফ প্রোডাকশনে একটা ভ্যালু ভুল হয়ে যায় মানে পুরো টেবিলটা ভুল হয়ে যাবে। এবং এই যে আপনাদের জিডিপি এর ম্যাথস দিয়েছে, ইনফ্লেশনের ম্যাথস দিয়েছে, টুইস্টটা হচ্ছে এখানে। আপাত দৃষ্টিতে ওরা নিরীহ কিছু সংখ্যা, ছোট ছোট কিছু সংখ্যা, কিন্তু মনে রাখবেন যে ধরেন আপনি 2015 সালে নমিনাল জিডিপি ভুল বের করছেন, মানে ওইটাই হচ্ছে গিয়ে আপনার বেজ ইয়ার, তার মানে রিয়েল জিডিপি ভুল আসবে, এর মানে সবগুলো ভ্যালু ভুল। এবার বুঝছেন? সব ভ্যালু ভুল হয়ে যাবে না বলেন? কাজ ওর সাথে কম্পেয়ার করে আপনি গ্রোথ রেট বের করবেন, ওর সাথে কম্পেয়ার করে আপনি ডিফলেটর বের করবেন, তা তো ভুল হয়ে যাচ্ছে। বা ধরেন এক জায়গায় আপনি যে কনস্ট্যান্ট, আমরা যে বেজ ইয়ারের প্রাইসটাকে তো কনস্ট্যান্ট ধরে নিই, বেজ ইয়ারের প্রাইসটাকে আপনি কনস্ট্যান্ট ধরতে ভুলে গেছেন, ধরেন তো তখন কি কি রকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যাবে। গোটাটা ভুল হবে, গোটাটা ভুল। সো যে ব্যাখ্যা দিব গ্রোথ রেটের উপর সেই ব্যাখ্যা ভুল। হ্যাঁ, সেটাই কথা। সো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ছোট একটা ম্যাথস, ইজি ম্যাথস, কিন্তু এটা করার জন্য আপনাকে যথেষ্ট কনসেন্ট্রেশন মেইনটেইন করে ম্যাথস করতে হবে। এবং ওই সময় যদি বান্ধবীকে ফোন দিয়ে যে হ্যাঁ দোস্ত বল কিভাবে কি হবে, তাহলে ওই যে বান্ধবীও যে ভুলটা করেছে ওই ভুলটা আপনার মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। এবং আমি এবার তো ওই যে বললাম প্লাগারিজম চেকার অন করছে, আমাকে দেখাচ্ছিল যে কিভাবে প্লাগারিজম করতে, আমি এগুলা কিছু পয়েন্ট আছে তো ওরকমই, যে আমি দেখলাম ধরেন তানভীর যেখানে ডলার সাইন দিতে ভুল করেছে, একই জায়গায় আমি দেখলাম দিগন্তরও সেম ডলার সাইন মিস্টেক। বা ধরেন আমি জানি গ্রোথ রেটে পার্সেন্টেজ আসে বা গ্রোথ রেটে পার্সেন্টেজ আসে, ঠিক আছে, দিগন্তরও ওই জায়গায় দেখলাম গ্রোথ রেটে পার্সেন্টেজ সে দেয় নাই, তার মানে কি? তার মানে ভুল। আচ্ছা একটু বলে নি, ইনফ্লেশন রেট কিন্তু পার্সেন্টেজে দেখায়, গ্রোথ রেটও কিন্তু পার্সেন্টেজে দেখায়। সো এগুলো যদি আবার সাইন সিম্বল টিম্বল না দেন, তারপরে আমি সবসময় বলেছি জিডিপি, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি এগুলো ডলার ভ্যালু দিয়ে দেখাতে হবে, কস্ট অফ সিপিআই এটা ডলার ভ্যালু দিয়ে দেখাতে হবে। তো আপনি ডলার ভ্যালু ইউজ করলেন না, ওটাও কিন্তু একটা ভুল, মেজর মিস্টেক, সেখানেও কিন্তু একটা মার্কস চলে যাবে। আচ্ছা, সো আমি যখন এই চ্যাপ্টারটা স্টার্ট করি, এই সিপিআই যখন আমরা নির্ণয় করব তখন কি এটা ডলার ভ্যালু দিয়ে না সিপিআই তো রেশিও, সিপিআই রেশিও, সো সিপিআই এর কোনো ইউনিট নাই,
সিপিআই এর কোনো ইউনিট নাই, কিন্তু কস্ট অফ সিপিআই বাস্কেট যেটা নমিনাল জিডিপির মতো করে আমরা বের করি, ওটা কিন্তু ডলার সাইনে আসবে। কস্ট বের করছেন, ওটা তো একটা টাকার ভ্যালু থাকবে। হ্যাঁ আচ্ছা, সো এটা ছিল এই চ্যাপ্টারটা শুরু করার সময় আমি বলেছিলাম যে এটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, কস্ট অফ প্রোডাকশন, এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার দিয়ে আমি পুরা এই আপনাদের সবার কোশ্চেন করে শেষ করলে আমার কোশ্চেন শেষ হবে না। এই চ্যাপ্টারটা হচ্ছে এরকম। সো এই চ্যাপ্টার থেকে আমি ছোট ছোট প্রশ্ন করি, এই যে রেভিনিউ কি, কস্ট কি, প্রফিট কি, টোটাল কস্ট কি, তারপরে হচ্ছে ভেরিয়েবল কস্ট কি, ফিক্সড কস্ট কি, এক্সাম্পল জানতে চাইতে পারি। একটা স্ক্রিন শেয়ার করলাম, সাথে সাথে একটা স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করে ওখানে আপনি দেখলেন ম্যাথস ঝুলু ঝুলু খাচ্ছে, ঠিক আছে, যে 2-3টা ভ্যালু দেওয়া আছে, দিয়ে বললেন যে এখন বের করে টোটাল কস্ট বের করে, আপনি বের করতে হবে। তো এগুলো ছোট ছোট এখানে ম্যাথস রিলেটেড আমি কোশ্চেন করতে পারি। আমার এই এক্সামের সময় আপনারা তো একটা ক্যালকুলেটর নিয়ে বসবেন কাছে, ক্যালকুলেটর একটা খাতা নিয়ে বসবেন। তো আমি যদি কোনো কোশ্চেন করি যেখানে একটা গ্রাফ আঁকতে বলতে পারি, যে অনেকের হয়তো ডিসপ্লেতে প্রবলেম থাকতে পারে, তো ডিসপ্লেতে ড্র নাও করতে পারে, সেক্ষেত্রে ওই খাতাতে এঁকে আমাকে শো করবেন। এটাই। তো এই চ্যাপ্টার থেকে আমি ছোট ছোট প্রশ্ন করব, এবং ক্যালকুলেশন পোরশন যেহেতু আমরা এটা শিখে আসছি, ক্যালকুলেশন পোরশন থেকে আমি যেটা করব যে আমি ক্যালকুলেশনের পোরশন থেকে চলে গেল এটা। তো ক্যালকুলেশনের পোরশন থেকে যেটা হবে যে আমি তো আর এত বড় টেবিল দিয়ে আপনাকে বলবো না যে এখন স্যার এই পুরো টেবিল সলভ করেন। এই ক্ষেত্রে সাধারণত যেটা হবে যে আমি নিজেই হয়তো বললাম যে সাপোজ ফর এ ফার্ম the fixed cost is $3 and the variable cost is $2, so what's the total cost for that firm? So আপনি সেখান থেকে হিসাব করলেন। তারপরে আমি হয়তো বললাম যে if the unit total production is 2 unit then what will be the average fixed cost? আমি তো $3 বলেই দিছি হচ্ছে গিয়ে ফিক্সড কস্ট, তাহলে 2 ইউনিট যদি তৈরি করি তাহলে এভারেজ ফিক্সড কস্ট হবে $1.5। তো এইভাবে ইনস্ট্যান্ট এই ফর্মুলা গুলো একটু মনে রাখতে হবে, ইনস্ট্যান্ট এখান থেকে আমি ছোট ছোট ম্যাথস দিতে পারি। এই যে এটাই বললাম যে এই এক ম্যাথস দিয়ে আমি পুরো ক্লাসের সবারটা শেষ করে দিতে পারি কোশ্চেন। তো এখান থেকে এই ধরনের প্রশ্ন করব। আচ্ছা, তারপরে আছে হচ্ছে এই চ্যাপ্টারে বড় কোশ্চেন ছিল why the total average total cost curve is U shaped। দুইটা রিজন ছিল, একটা ছিল হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্টটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, আর এভারেজ ফিক্সড কস্টটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, আর এভারেজ ভেরিয়েবল কস্টটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং। দুটাকে অ্যাডজাস্ট করে আমরা একটা ইউ শেপের কার্ভ, এটাই হচ্ছে রিজনটা ছিল। সো এটা বললেই হয়ে যাবে, এতটুকু বললেই ম্যাডাম মার্কস দিবেন? হ্যাঁ। আচ্ছা, আমি পরের চ্যাপ্টারে যাওয়ার আগে আগে একটু বলতে থাকি। এবার হচ্ছে কি আমি তো আমি মনে হয় ডি এর সাথে শিডিউলটা গতবার একটু উল্টাপাল্টা করে ফেলেছিলাম, ইনশাআল্লাহ এবার এই প্রবলেমটা হবে না। তাদের 3টা থেকে আমাদের এক্সাম মানডেতে, তো মানডে 3টা থেকে যেহেতু শুরু, এটা একটু কনসিডার করতেই হবে, যেহেতু 3টা থেকে শুরু। আমার ইন টোটাল স্টুডেন্ট হচ্ছে 54 জন, 54-55, আচ্ছা ধরেই নিচ্ছি 50+ অ্যারাউন্ড 60-র কাছাকাছি স্টুডেন্ট আছে ভার্চুয়াল সহ। সো একটু সময় লাগবে, মিনিমাম 6 আওয়ার্স টাইম আমার লাগবে আপনাদের পুরো ভাইবা শেষ করতে। সো এই 6 আওয়ার্স যেমন আপনারও কষ্ট, মনে রাখবেন অ্যাজ এ টিচার আমার আরো বেশি কষ্ট, আমাকে মার্কস দিতে হচ্ছে, আমি কিন্তু তখন বসে থাকি না অটো, ওই পুরো 6 ঘন্টা আমি আপনাকে দেখিয়ে আপনাকে অ্যাসেস করতে থাকি, আমি মার্কস দিতে থাকি, মানে আমার কিন্তু আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। আমি কুইট করতে চাইলেও কুইট করতে পারবো না, এবং পরের দিনই দেখা যায় আমাদের আবার অন্য কোনো কোর্সের ভাইবা থাকে। সো এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এবার হচ্ছে কি আমি উল্টা প্রসেসে যাব, গতবার যাদের আগে ভাইবা নিয়েছি এবার তাদের পরে নিব। সো লাইক গতবার হচ্ছে কি ভার্চুয়াল সেকশনে আমি সবার আগে ভাইবা নিয়েছিলাম, এবার ভার্চুয়ালে সবার পরে হবে। তারপরে হচ্ছে কি ডি এর তাদের হচ্ছে কি যাদের শেষের দিকে রোল তারা সবার শেষে ভাইবা দিয়েছে, এবার তাদের আগে ভাইবা হবে। সো আমি যেটা করব, সানডেতে দেখবেন গুগল ক্লাসরুমে রোল ওয়াইজ কিছু শিফট করে দিবে, দেখবেন যে লাস্ট 10 জন ডি এর ধরেন লাস্ট 10 জন তাদের টাইমিং দিলাম 3টা থেকে 4টা পর্যন্ত। সো ওই 10 জন 3টা থেকে 4টা পর্যন্ত জয়েন করবেন। তারপরে যে 10 জনের রোলের লিস্ট দিব তারা হচ্ছেন গিয়ে টার্ন দিলাম 4টা থেকে 5টা, তাহলে তারা ঠিক 4টা থেকে 5টায় জয়েন করবেন। এইভাবে পরের 10 জনের স্লট দিলাম হচ্ছে কি 5টা থেকে 6টা, এইভাবে করে আমি যাব। সো আমি লিস্ট যেভাবে দিব সেভাবে এসে জয়েন করবেন, ওর আগে জয়েন করা দরকার। এখন আপনি দেখলেন যে আপনার রোলের যে সিরিয়াল সেটা 6টার সময়, তাহলে আপনি 6টার সময় এসে জয়েন করলেই হলো, এর আগে জয়েন করার কোনো দরকার নেই। এবং আগের মতোই নিয়ম সেটা। হ্যাঁ বলেন। ম্যাম আমার এই সকালে একটা পরীক্ষা আছে, এখন আমি যদি মানে সন্ধ্যার দিকে লাস্টের দিকে পরীক্ষা দিই এটা আমার জন্য ভালো হবে, কারণ ওইটা পরীক্ষা শেষ হইতে হইতে 1টা বা 2টা বেজে যাবে। কিন্তু এখানে তো ম্যাম আমি তো লাস্টের দিক থেকে কল করা শুরু করব এই জন্য। ম্যাডাম এভারেজ ফিক্সড কোর্স লোয়ার কাপ না ম্যাম, মানে পরীক্ষা আছে ওই দিনে, আরেকটা ম্যাম পরীক্ষা আছে, এইজন্য ম্যাম বলছিলাম যদি আমাকে শেষের দিকে দিতেন। এইজন্য আমি ম্যাম স্পেসিফিকলি বুঝতে পারছেন আপনি কে বলছেন। ম্যাম আমি একটু বলি। হ্যাঁ বলেন।
ম্যাম আমাদের আপনার সেকশনের সাথে হচ্ছে হ্যাঁ অপারেটিং মানে সিস্টেম, এটা হচ্ছে বি সেকশনে আমাদের হুম অনেকের হুম হচ্ছে একই দিনে পরীক্ষা পড়ছে, ওএস আচ্ছা হচ্ছে আচ্ছা সকাল 10টায়, আপনারটা 3টায়। হুম হুম তো ম্যাম আমাদের বলছে যে যাদের আপনার সাথে মানে পরীক্ষা একদিনে পড়ছে তাদের হচ্ছে হুম আগে আগে নিয়ে নিবে। ম্যাম হুম আমাদের হুম বলে তাদের রোল নাম্বার নিয়ে নিছে একটা হুম পোস্ট হুম ক্রিয়েট করে। তো হুম আপনি যদি ওইরকম পোস্ট ক্রিয়েট করে সবার শেষে নেন তো ভালো হয়। And আমি এখন আমার মন্তব্য বললাম, আমাদের ক্লাসে এখনো অনেকে রোল আছেন, নেয় নাই মেবিন। বুঝি নাই। আমাদের তো ম্যাম তো নেয় নাই। এখনো রোল নেয় নাই তো এখনো। ম্যাম তো এখনো ম্যাম রুল নেয় দেওয়ার নাই। জন্য লিস্ট দেওয়ার জন্য বলছে, রোল এখন হ্যাঁ হচ্ছে তো ওইটা এখনো দেয় নাই। আচ্ছা কেন না পোস্ট আমাদের করছে তো, কাউকে তোরা দিস লিস্ট নাই? দিতে বলছে। আচ্ছা লিস্ট তো কনফিউশন দিতে ক্রিয়েট না বলছে। করি, আমি রোল নিব না, কারণ রোল নিতে গেলে তখন একটা ঝামেলা হয়ে যাবে, সেটা হচ্ছে আমি ইয়া করতে পারবো না, দেখা যাবে যে কিছু স্টুডেন্টের রোল দেখা যাচ্ছে মিসিং হয়ে যাবে আমি যখন লিস্ট করতে যাবো। তো আমি যেভাবে বলছি সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এমন হতে, আমি তো আর ওইটার সাথে তো ওভারল্যাপ হবে না, এমন তো আর আমি সকাল 10টা থেকেই শুরু করছি, আমি তো 3টা থেকেই শুরু করছি। হ্যাঁ এটা হতে পারে কারোর হয়তো 2টার সময় ভাইবা শেষ করলো, করার পর 3টার সময় তার ভাইবা হয়ে গেল আমার কাছে, তাহলে তাতে রিলিফ পেয়ে গেলেন, আপনার তো সমস্যা দেখি না। সো আমি জাস্ট লিস্টটা ম্যাম করবো, ওই কিন্তু মাঝে তো গতবার আমাদের একটু মানে পড়তে হবে ম্যাম, এই জন্য আর কি। তাহলে কিন্তু আবার গতবারের মতো ম্যাম হবে, তাহলে কিন্তু এটা গতবারের মতো হবে। গতবার যেটা ম্যাডাম হয়েছিল যে না ভার্চুয়াল শেষ ম্যাম করতে করতে আমাদের ম্যাডাম যাদের পরীক্ষা আছে একদিনে 2টা, তাদেরটা একটু সন্ধ্যার দিকে দিয়ে দিলেন, এটা হলে আর কি হলো ম্যাম। ম্যাম ওইটা এটাই বুঝেছি। ম্যাডাম ম্যাম ম্যাডাম তাইলে এক কাজ করেন, ম্যাডাম সিরিয়ালে মানে অ্যাসেন্ডিংই রাখেন, আর জাস্ট ওই আপনি তো লিস্ট দিয়েই দিচ্ছেন যে কার কখন থেকে শুরু, দর্জন দর্জন করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভার্চুয়ালটা তাহলে এবারও আগে তাহলে স্টার্ট হ্যাঁ করবো। আগেই নেন ম্যাম, জাস্ট টাইম দিয়ে দিয়েন যে আচ্ছা আমাদের। তাহলে ভার্চুয়ালদেরই আগে স্টার্ট করি, ভার্চুয়ালদেরটা তাহলে আমি 3টা থেকে 4টা পর্যন্ত ভার্চুয়াল সেকশনে নিব, নেওয়ার পরে 4টা থেকে আপনাদের দিব, কিন্তু আমি যেহেতু আগের বার ডিসেন্ডিং অর্ডারে ছিলাম, এবার অ্যাসেন্ডিং অর্ডারে যাব, মানে একদম লাস্ট থেকে শুরু করব। লাস্টে যারা সবার শেষে গতবার ভাইবা দিয়েছেন তারা এবার শুরুতে দিবেন, এবার বুঝছেন? হ্যাঁ ম্যাম মানে আর ধরেন জি ম্যাম তানভীর, ঠিক আমার আছে। তানভীরের কথা মনে আছে, ওকে ম্যাম, ওকে তানভীর ম্যাম। তারপরে মইনুল, এরা হচ্ছে একদম শেষের দিকে, আমার মনে আছে 8:30টার দিকে, আমার জি ম্যাম। ওদের চেহারাও শুকায় গেছে, আমার চেহারাও শুকায় গেছে, তখন হচ্ছে আমি ওদের ভাইবা নিচ্ছি। ম্যাম তো যখন ওদেরটা টাইম হয়তো শুরুর শিডিউলিং দিকে দিয়ে দিব ম্যাম যখন ওদের। সবার ভাইবা শেষ হয়ে যাবে এর মাঝখানে যদি কেউ মিস করে তো তাদেরটা আচ্ছা একদম তাদেরটা একদম শেষে, এই যদি সিরিয়াল ব্রেক করে আসেন সেটা আমি কনসিডার করি না, এটা একদম শেষে যাই তখন তাকে। ম্যাডাম আপনি যদি একটু তো মানে আমি একটা তো টাইমিং দিয়েই দিব, আমি তো বলছি গুগল ক্লাসরুমে আমি রোল ধরে অ্যাসাইন করে দিব, এটা গতবার আমার একটু ভুল হয়ে গেছিল, আমি দেই নাই, ভুলে গেছিলাম। এটা কিন্তু ডিবির সাথে হয় না, ডিবিতে কিন্তু এরকম দেওয়া ছিল, ডিএটাতেই আমি শুধু কেন জানি আমি এটা ভুলে গেছি দেওয়ার কথা। তো ডিএটা আমি এবার দিয়ে দিব, দিয়ে এন্ড ভার্চুয়াল আমি দিয়ে দিব, সো দ্যাট আপনাদের যাতে প্রবলেমটা না হয়। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা ডিবিও যেহেতু আছে, ওনাদের উদ্দেশ্য আপনাদেরও সেম হবে, আমি গতবার যেরকম আপনাদের তো 10টা থেকে ফ্রাইডে মর্নিং এ। সো গতবার আমি যেটা করেছিলাম যে সেটা হচ্ছে গিয়ে যে আপনার ইয়াতে আসছিলাম, আপনার হচ্ছে গিয়ে যে শুরু থেকে স্টার্ট, যে যার রোল 1, লাইক ডিবির মনে হয় আবিরকে দিয়ে স্টার্ট হয় তাই না, আবির হাসান, আবিরকে দিয়ে স্টার্ট হয়, সো ওকে দিয়ে আমি স্টার্ট করেছি, দিয়ে আস্তে আস্তে যেতে থেকেছি। এইবার আর সেটা হবে না, এবার হচ্ছে একদম সবার লাস্টে যে দিয়েছেন, অর্থাৎ পেছন থেকে আসবো, এবং এবার আমি লিস্টটা ওইভাবে ক্রিয়েট করে আপনার গুগল ক্লাসরুমে দিব। তারপরে যদি মনে হয় ম্যাডাম আমি কোন রোর মধ্যে পড়বো বুঝতে পারছি না, এটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনাদের মিড টার্ম গ্রেড শিট দেওয়া আছে না, ওখানে কিন্তু রোলের সিরিয়ালটা আছে, সো ওটা দেখে নিলে আপনি বুঝে নেবেন যে আপনার সিরিয়ালটা কি হবে। তো যাই হোক, ভার্চুয়ালের স্টুডেন্টদের খুশি হওয়া উচিত, এই দিয়ে এখান থেকে হচ্ছে কি ভার্চুয়ালদের সুবিধা দিয়ে দিল, নাহলে ভার্চুয়ালতে সবার দেখা যেত সন্ধ্যা 7টার পরে ভাইবা হতো, সেটা আর হবে না হয়তো। আচ্ছা তো এরপর চলে আসি ম্যাম হচ্ছে আমরা 60 কত মার্কস পাইছি সেটা দিলে একটু সেটা ভালো। হচ্ছে গিয়ে আমি ডিএ আর ডিভিটা ইনশাআল্লাহ মানডে এক্সামের শুরুতে দিয়ে দিব। ম্যাম তাহলে যাদের রোল মিডলে আছে ওরা অবশ্যই বিকালে বা সন্ধ্যা 4টা-5টা ওই সময় দেওয়ার পসিবিলিটি বেশি। হ্যাঁ হ্যাঁ ম্যাম কালকে দিলে 4টার ভালো পরে হতো তো আর কি, আমরা দেখতে অবশ্যই পাচ্ছি। না ম্যাম কালকে দিতে up to পারছি না, আমি 60 দিতে পারছি না, বিকজ আমি নিজেই বলে দিচ্ছি আমি তো শেষই করি নাই, আপনার সবার প্রেজেন্টেশনই এসে জমা হয়নি, ব্রেকআউট রুমের এই মার্কসটা আমি দেই নাই এখনো। আমি 60 মার্কস অবভিয়াসলি দিব, তবে সেটা মানডেতে দিব, আমার এখনো শেষে না, আমার তো আর একা এই সেকশন না, অনেকগুলো সেকশন আছে, তারপরে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই ম্যাম ডিএ আর সানডেতে অ্যাট লিস্ট দিয়েন। সানডেতে হচ্ছে আমার রিমোট অ্যাক্সেস থাকে না কম্পিউটারে, মানে আমার অফিসের পিসির অ্যাক্সেস থাকে না, আমি তো ওখানে মার্কসটা ইনপুট দিয়ে গ্রেডশিটটা নিয়ে আসি,
পিডিএফ ফাইলে কনভার্ট করে, সেটাই তো আমি পাচ্ছি না। তো মানডে মর্নিং এ যখন পাবো তখন আমি ইনস্ট্যান্ট তো মার্কস গুলো দিয়ে রাখবো, আমার নিজের একটা এক্সেল শিট ক্রিয়েট করা আছে, আমি ওখানে দিয়ে রাখবো, দিয়ে ওটা দেখে দেখে জাস্ট বসিয়ে ইম্পোর্ট করে আপনাকে আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিই। তো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে, আমি বলেই দিচ্ছি, জানা ফার্স্ট প্রায়োরিটি এখন হচ্ছে ডিএ এন্ড ডিভি। এটা মানডেতে যেহেতু এক্সাম ওদের দিব। এরপরে আমার মাইক্রো ইকোনমিক্স কোর্স আছে, যেটা আমার বিবিএ কোর্স, ওদের পরীক্ষা টুইসডেতে, সো ওদেরটা রেজাল্ট দিব 60, ওদের 65 এর, ওদের ফাইনাল হয় 35 এর। সো এইভাবে যে যাদের যখন এক্সাম সেইভাবে। সো ডিবিটা একটু পরেই আসবে। হ্যাঁ বলেন ম্যাম, আপনি আমাকে মিডের ভাইবার সময় বলছিলেন আমি সিটি অনেক কত পাইছি না ম্যাম, এখনো অবধি সেটা মার্কস দেখি নাই, পাই নাই, সিটি 2 ও না। তো পেয়ে যাবেন সমস্যা নেই। আমি তো ওটাই বললাম 60 মার্কস। ওই যে যাদের কয়েকজনের আমি দেখি, কয়েকজন 17 জনের খাতা আমি দেখছি, যে 17 জনের কপি আমি ফার্স্ট সিটি থেকে ডিএ থেকে আমি চেক করতে পারি নাই। ওই প্লাগারিজম চেকার অন করার জন্য কিছু একটা ঝামেলা আছে, এটা একটা সিলি মিস্টেক আমি করে রেখেছিলাম, ওইটার কারণে এই ঝামেলাটা আমি করেছি। সো এটা আমার এন্ড থেকে প্রবলেম, তো সেটা আমি সলভ করেছি, তো করে আমি দিয়ে দিব। কারণ সিটি টুর মার্কস আমি তো দেই নাই, দেখবেন যে ম্যাক্সিমামের ক্ষেত্রে সিটি টুর মার্কস দেওয়া নাই। তো গুগল ক্লাসরুমে গেলেই দেখবেন যে আপনার মার্কস নামের পাশে মার্কস নাই, সিটি টু মার্কস দেইনি তো। আচ্ছা, সো এবার আসি, দেন চ্যাপ্টার 11 আছে, আমি একটু দ্রুত যাই, নাহলে আমি শেষ করতে পারবো না, আসলের ওয়াক্তও চলে যাচ্ছে। সো পাবলিক গুডস এন্ড কমন রিসোর্সেস। আচ্ছা, আমার নেট চলে গেছে, এখন আমি একটু হটস্পট অন করে নিচ্ছি, সো সবাই আবার ভয়টায় পাওয়া যায় না। চলে গিয়েছিল, আমার নেট চলে গেছে, আমার বাসা আলতু ফালতু লোকজন আমার সাথে কথা কেন বলে? আমার বাসায় নেট চলে গেছে, এখন কথা হচ্ছে কেন? ঝগড়াঝাটি করেন কেন? আচ্ছা, সো আমার বাসায় নেট চলে গিয়েছে। ম্যাম ক্লাস তো 5টা পর্যন্ত ছিল ম্যাম। কি করব, শেষ করতে পারিনি, শেষ করি নাকি শেষ করব না? আই কথা কম। আচ্ছা, সো এবার আসি পাবলিক গুডস এন্ড কমন রিসোর্সেস। এই চ্যাপ্টার থেকে হচ্ছে কোশ্চেন করার জায়গা, আপনার কথা বোঝা যাচ্ছে না। এক্সক্লুডিবিলিটি কি, বা হচ্ছে রাইভাল ইন কনজাম্পশন কি। ম্যাম নেটওয়ার্ক আনস্টেবল। আমার নেট খুবই স্লো এখন, যেহেতু আমি মোবাইল ডেটাতে আছি, সো মাই নেট ইজ ভেরি পুয়ার হিয়ার। সো দেন হচ্ছে গিয়ে আমরা পাবো হচ্ছে যে এই যে টেবিলটা পড়েছিলাম, যেখান থেকে পাবলিক গুডস বা প্রাইভেট গুডস এগুলোর হচ্ছে কি ডেফিনেশন গুলো পড়েছিলাম, এগুলোতে যাবেন এবং এক্সাম্পল ধরে একটু মনে রাখবেন। যেমন ধরেন আমি আপনাকে প্রশ্নই করতে যে লাইক ইউর সেল ফোন, হোয়াট কাইন্ড অফ গুড ইজ ইট? সো তখন যাতে আপনি ইনস্ট্যান্ট বলতে পারেন যে হ্যাঁ ইটস এ পাবলিক গুড, সরি প্রাইভেট গুডস, বিকজ ইটস নন এক্সক্লুডেবল। অ্যান্ড থেকে আমরা দুটো প্রবলেম অ্যারাইজ করেছিলাম, ওয়ান ইজ ট্র্যাজেডি অফ কমন্স এন্ড অ্যানাদার ওয়ান ইজ হচ্ছে গিয়ে আপনার ফ্রি রাইডার প্রবলেম। চ্যাপ্টার 11 এর কথা বলছি, সো সেখান থেকে দেন আমরা স্টাডি করব। আমার নেটওয়ার্ক যদি মোবাইল ডেটা ইউজ করছে এই জন্য বারবার কলাপস করছে, আমি একটু ফাস্ট চলে যাবো এই জন্য শেষ করার জন্য। ওকে, এরপরে আমরা আসবো হচ্ছে গিয়ে চ্যাপ্টার 11 এর পরে আমরা পিছন দিকে যাচ্ছিলাম, যেমন চ্যাপ্টার 10 এ যাচ্ছি। চ্যাপ্টার 10 এ আমরা পড়েছিলাম হচ্ছে কি এক্সটার্নালিটিজ এর উপরে, যেটা খুব ইজি একটা কনসেপ্ট ছিল, যেখানে আমরা দেখেছিলাম যে একজনের ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর কারণে কিভাবে অন্যরা কোনো কিছু না করে এফেক্টেড হয়। সে ফর এক্সাম্পল, এই যে আমার ক্লাসে দেখেন, আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে আমার ওয়াইফাই কানেকশন, আমি পে করছি এই জন্য আমার বাসায় ওয়াইফাই আছে। এখন হঠাৎ করে আমার বাসায় কারেন্ট চলে গেল, সো আমি ওয়াইফাই কানেকশন পাচ্ছি না। তো এটা কি আপনার এন্ড থেকে কোনো প্রবলেম? না, আপনার এন্ড থেকে কোনো প্রবলেম না, কিন্তু আমার কানেকশনের জন্য আমার প্রবলেমের কারণে আপনি কিন্তু এই যে নেট কানেকশন পাচ্ছেন না বা ক্লাসটাতে এফেক্টেড হচ্ছে, যে নেগেটিভলি আপনার একটা এফেক্ট চলে আসছে। সো দিস ইজ নেগেটিভ এক্সটার্নালিটি। তো এইখান থেকে এই যে এরকমই প্রশ্ন আমি করব যে এক্সটার্নালিটি কি, বা নেগেটিভ এক্সটার্নালিটি কি, পজিটিভ এক্সটার্নালিটি। কারণ আমার নেটওয়ার্ক পুয়ার, আমি কি করব? আমার বাসায় যদি ওয়াইফাই না থাকে, আমি যখন রেকর্ডিংটা ম্যাম আপলোড করবে তখন ক্লিয়ার রেকর্ডিং এ ঠিক। ওকে, সো এরপরে চলে যাই হচ্ছে গিয়ে আমরা যে চ্যাপ্টারে ছিলাম, এরপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের জিডিপি জিএনপি চ্যাপ্টারে যাই। আমি সো একটা নিউ শেয়ারে যাচ্ছি। এরপরে হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 4 and 5, যেটা আমরা ম্যানকির বই থেকে স্টাডি করেছি। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই?
আচ্ছা আমা- সমস্যা যে আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম এখন কথা আসছে। আমি হচ্ছে 3G অন করলাম, টেলিটক 3G, যেটা আমি তো টেলিটকের নেটই ইউজ করি, তারপরেও যদি ওনারা না নেয় আমি কি করব? আচ্ছা, এরপরে হচ্ছে চ্যাপ্টার 4 আমরা করেছিলাম। এই একই রকম, এটা কস্ট অফ প্রোডাকশনের মতো, যে যেই চ্যাপ্টার থেকে আমি ছোট ছোট ম্যাথস রিলেটেড প্রশ্ন করব। যে ধরেন আপনি যখন আমার ভাইভা সেশনে জয়েন করলেন, আমি জাস্ট ডিসপ্লেতে দেখতে পেলেন যে ধরেন 2-3টা ছোট ছোট ভ্যালু দেওয়া আছে। ধরেন কয়েকটা চকলেটস এর ভ্যালু দেওয়া আছে এন্ড কয়েকটা হচ্ছে আইসক্রিমের ভ্যালু দেওয়া আছে। আমি সেখান থেকে বললাম যে এখান থেকে রিয়েল জিডিপি ক্যালকুলেশন করে দেখান ওই কারেন্ট ইয়ারের জন্য। সো ওটা ইনস্ট্যান্ট করে দেখাতে হবে। বা ধর রিয়েল জিডিপি ডেফিনেশন চাইলাম, বা জিজ্ঞাসা করলাম যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি, বাইরে কম্পোনেন্টস গুলো কি। এরকম ছোট ছোট প্রশ্নগুলো আসবে। এবং ম্যাথস যদি করতে দেই, ম্যাথস গুলো হবে হচ্ছে গিয়ে ছোট ম্যাথস, মানে এমন না যে ওই যে আপনাদের অ্যাসাইনমেন্টে যেমন দেওয়া যায় যেখানে অনেক কনসেন্ট্রেশন ধরে রেখে ম্যাথস করতে হবে, ভুল হলে এর সাথে ওর সাথে মিলে গেলে সমস্যা আছে। এই হচ্ছে গিয়ে বিষয়। আর ইনফ্লেশন রেট থেকে, ইনফ্লেশনের চ্যাপ্টার থেকে যেহেতু আমি আনএমপ্লয়মেন্ট পড়াইনি, সো আনএমপ্লয়মেন্ট থেকে আমি কোনো প্রশ্ন করবো না, আমি শুধু ইনফ্লেশনের পার্ট থেকে প্রশ্ন করবো এবং ম্যাথমেটিক্যাল পার্টটা থেকে প্রশ্ন করবো। সো দ্যাটস ইট। আমি ভাইভা সাধারণত হলে আমি একটু পার্সেন্টেজ অনেক সময় বলে দিই আমি কোন কোন বেসিসে ভাইভা নিব। রুব্রিক্সটা আপলোড করার কথা ছিল, ভাইভার জন্য অবশ্য রুব্রিক্স আমাদের ভাবে দিতে বলেন, এই জন্য আমি আর দেইনি। সো আমি আসলে ভাইভা সেশনে ধরেন আপনাদের 20 মার্কসের ভাইভা, আমি এখানে মার্কিংটা কিভাবে করি। ফার্স্ট মার্কিংটা দিই আপনার প্রেজেন্ট, মানে আপনি অ্যাটেন্ড করলেই আপনি একটা মার্কস পাবেন, সেটা তো অবভিয়াসলি, সেটার জন্য একটা মার্কস আছে। এরপরে হচ্ছে গিয়ে আপনার অ্যানসারের অ্যাকুরেসি কত পার্সেন্ট থাকে সেটার উপর বেসিসে একটা মার্কস দেই, এবং হচ্ছে গিয়ে অ্যানসারের অ্যাকুরেসি এবং আপনি কতটা, মানে আপনার নলেজটা কতটুকু আছে টপিকটা সম্পর্কে, সেটা, এই তিনটা বেসিসের উপরে আমি সাধারণত মার্কস দিয়ে থাকি। সো অ্যাটেন্ড করলে, মানে আমি বিলো 5 আমি সাধারণত কাউকেই দেই না। আমি আপনার ফাইনাল ভাইবার কথা বলছি, বা মিড টার্মও এরকম হচ্ছে যে বিলো 5 আমি কাউকে দিন। আপনি যদি অ্যাটলিস্ট অ্যাটেন্ড করেছেন আমি আপনাকে 5 মার্কস দিয়েছি, বিকজ অ্যাটেন্ডেন্সের জন্য আমি 5 দিব। অন টাইমে আপনি অ্যাটেন্ড করেছেন, এতক্ষণ ধরে টাইম মানে মেইনটেইন করে অ্যাটেন্ড করেছেন, সো আপনি এই মার্কসটা পাবেন। এরপরে যেটা করি সেটা হচ্ছে গিয়ে যদি আপনার হচ্ছে গিয়ে আপনি অ্যাকুরেসি যেটাকে বলছি, যে ধরেন আমি আপনাকে যে হোয়াট ইজ ফ্রি রাইডার, এখন আপনি ফ্রি রাইডার বলতে পারলেন না, বাট একটা এক্সাম্পল দিলেন যে সেখানে ফ্রি রাইডারের বোঝা যাচ্ছে কিছু একটা, তো কিছু হলেও অ্যাকুরেসি আছে। তো কত পার্সেন্ট অ্যাকুরেসি থাকে সেটার বেসিসে একটা মার্ক হয়। এবং কন্টেন্ট নলেজ, কিছু স্টুডেন্টের সাথে কথা বললেই বোঝা যায় যে তার নলেজটা এই টপিক যতটুকু আমি পড়াই না, কারণ একটা টপিকই ধরেন পড়ে, কিন্তু এটা তার নলেজ ডেপনেস কেমন। যেমন আমি অবভিয়াসলি আমি এটা বলবো, আপনাদের ক্লাসে আমি অনেক স্টুডেন্ট খুঁজে পেয়েছি যার ডেপনেস অ্যাটলিস্ট আমি বলবো যে অনেক ভালো। একটা আমি আমার ইকোনমিক্স ডিপার্টমেন্টে মাইক্রো ম্যাক্রো পড়ে আসে একটা স্টুডেন্টের সমান ডেপনেস সে রাখে যতটুকু পড়েছে। সো এই বেসিসে, এই তিনটা বেসিসে মার্কস দিই। সো ওইটাতে গেল 5, বাকি থাকে হচ্ছে 15। এই 15 এর মধ্যে 7.5 থাকে হচ্ছে কি আপনার অ্যানসার অ্যাকুরেসির উপরে, আর বাকি 7.5 থাকে হচ্ছে আপনার নলেজ ডেপনেস এর উপরে। সো এটা আমি এই বেসিসে মার্কিং করি, এবং দেখবেন যে শেষমেশ আমি কিন্তু একটা পার্সেন্টেজ বলে দিই। অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করলে কেমন হয়েছে ম্যাডাম আমার ভাইভা, আমি বলে দিই পার্সেন্টেজ বলে, হয়তো বলে রাখি 60%, হুইচ মিনস আমি যা এক্সপেক্ট করেছিলাম ওভারঅল আপনার 60% হয়তো অ্যাকুরেসি ছিল, বা 60% হচ্ছে কি নলেজ ডেপনেস ছিল, ওইটা হচ্ছে ওইখান থেকে 60% পাচ্ছেন। আর অ্যাটেন্ডেন্সের জন্য তো আলাদা করে একটা মার্কস আছে। ওকে, লাস্ট একটা কোশ্চেন নিব, সেটা হচ্ছে তানহা অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে রেখেছেন, ওনার কাছ থেকে কোশ্চেনটা নেব, নিয়ে আমি ক্লাস শেষ করে দেব। বলেন ম্যাডাম। অ্যাসাইনমেন্ট যে আমরা অ্যানসার স্ক্রিপ্ট দিব, সেখানে যদি আমি ম্যাথটা খাতায় করে আর বাকি যে এক্সাম্পল লেখাগুলো ওয়ার্ডে লিখে দিই তাহলে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। মিড টার্মের মতোই সিস্টেম, এখানে আমি কোনো বাধ্যবাধকতা নাই। শুধু হচ্ছে কি বলেছি এক্সেল শিটে দিলে একসেপ্ট করব না, বাকি সবকিছুতে একসেপ্ট করব। আর একটা বিষয় ছিল ক্যালকুলেশন হচ্ছে হাতে করলে আরো সুবিধা। ম্যাডাম সব খাতায় করে স্ক্যান করে দিব। আচ্ছা, কোনো সমস্যা এখানে একটু বলে নি, অনেকে যারা হচ্ছে যে ক্যালকুলেশন খাতায় করেন আর রাইট আপটা হচ্ছে ওয়ার্ড ফাইলে করেন, এদের ক্ষেত্রে আমি যে প্রবলেমটা ফেস করেছি, ছবিটা যখন আপনারা পেস্ট করেন না, অনেক সময় ছবিটা ব্লার হয়ে যায়, কন্ট্রাস্ট লেভেল হাবিজাবির কারণে ব্লার হয়ে যায়। সো আমাকে সেন্ড করার আগে নিজে আগে একটু ফাইলটা চেক করে নেবেন যে হয়েছে কিনা। আমি বেশ অনেক স্টুডেন্টকে ফিডব্যাক দিয়েছি যে আই কান্ট রিড, মানে আমি এমনই ব্রাইটনেস এমন বাড়াই দিয়েছে যে আমি আসলে পড়তে পারছি না, এরকম বিষয়টা হয়ে গেছে, বা এমন অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলেছেন যেখানে আমি বুঝতে পারছিলাম না। তো এই বিষয়গুলো ছিল, সেটা যাতে না হয়।
ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আর ভাইবা কি ম্যাডাম ভিডিওতে আসতে হবে? হ্যাঁ, এবার দিয়ে তো এর আগের বার ভিডিওতেই দিয়েছেন ইনশাআল্লাহ, ডিবির সাথে ইনশাআল্লাহ এবার ভিডিওতেই, মানে অ্যাটলিস্ট একবার হলো থেকে ভিডিও আমি দেখতে পাই যে আমি কার ভাইবা নিচ্ছি, সেটুকু যাতে হয়। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, ওকে, সবাই তাহলে ম্যাডাম ভালো তাইলে কিন্তু থাকবেন। ওই ক্যালকুলেটিং সিপিআইটা কিন্তু ম্যাডাম 100 দিয়ে গুণ করেই করে দিছি ম্যাডাম। আচ্ছা, সমস্যা নাই, আমি জাস্ট আপনার এন্ড থেকে প্রবলেম সলভের জন্য আমি এটা বলেছিলাম, বাট আপনি যদি ভাবে করেন, যেহেতু বইয়ে ওইভাবে দেওয়া আছে, আমি কিন্তু বলি না যে একসেপ্ট করব। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। আজকের ক্লাস থেকে কি পাবো ম্যাম? হ্যাঁ, আজকে ক্লাস রেকর্ডিংটা দিব, আজকেরটা দিব, যে স্পেশালি যে যে পোর্শনে হচ্ছে আমি কথা বলছিলাম এইটুকুই আমি রেকর্ড করেছি, যেখানে আমি রিভিউটা করছিলাম ওইটুকু দিয়ে দিব। এন্ড লাস্ট যেটা বলতে চাই, সিরিয়াসলি ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল সেশন উইথ ইউ। মানে ওভারঅল সেমিস্টার আমাকে যদি বলেন, আমার সায়েন্সে ক্লাস নেওয়ার ব্যাপারে একটু ডিসকমফোর্ট জোন ছিল, বিকজ আমি এটা আমি ফিল করেছি যে স্পেসিফিক দুইটা ডিপার্টমেন্ট আছে, এই দুইটা ডিপার্টমেন্টে এরা সবসময় হচ্ছে জিইডি কোর্স যখনই পড়ে আমার, ইনারা হচ্ছেন কোর্স লোড গুলো আমাদেরকে এমন ভাবে দেয়, ক্লাস টাইমিং গুলো খুব বাজে দেয়, যেটা এবার আপনাদের সাথে হয়েছে, ক্লাস টাইমিং খুব বাজে। অন্য কোনো কোর্সে এত ক্লাস টাইমিং আমার বাজে নাই, ক্লাস টাইমিং বাজে টাইমিং দেয়, এক্সাম গুলো বাজে টাইমিং এ করে, অনেক ব্যারিয়ার্স থাকে নিয়ে আমাদের হচ্ছে এটা এটা খুব কমন প্র্যাকটিস। নন ডিপার্টমেন্টাল যেহেতু টিচার আসে, সো এদেরকে তো আর এন্টারটেইন করা দরকার নেই, তো এইভাবে চিন্তা করে দিয়ে দেয়। তো সেখান থেকে আসলে স্টুডেন্ট যদি ভালো পাই, সেই ক্ষেত্রে আর এই প্রবলেমটা না গায়ে লাগে না। তো সেই ক্ষেত্রেই বলেছি, আমি খুব ভালো কিছু স্টুডেন্ট পেয়েছি এই কোর্স থেকে। অবভিয়াসলি আমি ভালো বলতে বুঝাচ্ছি যে তারা আসলে তাদের শেখার ইচ্ছা আছে, এবং আমার কাছে তাদের কপি চেক করা বলেন বা তাদের সাথে যখন আমি ভাইবা নিয়েছি, কথা বলেছি, আমার কাছে মনে হচ্ছে যে তারা অনেক কিছু শিখেছে। তো ওইখান থেকে আমি আসলে অনেক হ্যাপি। আমি আমি মনে হয় সিনিয়র একটা স্টুডেন্টের কমেন্ট পড়ে আমি মেসেঞ্জারে আমি রিপ্লাই দিয়েছিলাম যে ও যতটা ওর প্রত্যেকটা টার্মকে যেভাবে এক একটা করে প্রিন্সিপাল দিয়ে এক্সপ্লেন করে বলেছে, আমি নিজেই শক যে আমার মনে হয় না যে মানে আমার অনেক ফ্রেন্ডই যারা ইকোনমিক্স এ গ্রাজুয়েট, তারাও এইভাবে বলতে পারবে বা এতটা রিলেভেন্সি দেখাতে আমার কাছে খুব ভালো লেগেছিল। আমার মনে হয়েছে যে দ্যাটস মাই অ্যাচিভমেন্ট, যে আমি কাউকে শেখাতে পেরেছি কিছু, এই ইঞ্জিনিয়ারদেরও কিছু কাঠখোট্টা ইকোনমিক্স এর টপিক শেখাতে পেরেছি, যেটা হয়তো পরবর্তী তার জীবনে বা ক্যারিয়ারে সেটা কাজে লাগে। সো দ্যাটস মাই অ্যাচিভমেন্ট, এন্ড ওভারঅল ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল সেমিস্টার উইথ ইউ। মাঝে মাঝে হয়তো রাগ করেছি, ইটস ট্রু, সব দিন তো আর সময় যায় না, সব দিন আসলে সমান যায় না। সো কোনোদিন হয়তো খারাপ ছিল, মুডও খারাপ ছিল, বা হয়তো আপনারাও কিছু বলেছেন, হয়তো সেটা হয়তো পছন্দ হয়নি আমার, এই জন্য হচ্ছে। এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবকিছুর একটা আপসাইড ডাউন থাকে, সব রিলেশনশিপে আপসাইড ডাউন থাকে, বা সেটা টিচার স্টুডেন্ট হোক, সেটা আপনার মার সাথে হোক, সেটা আপনার প্রিয় মানুষের সাথে হোক, সব রিলেশনশিপে আপসাইড ডাউন থাকে, সবসময় একরকম দেখুন, স্মুথলি যাবে না। যদি কোনো রিলেশনশিপ দেখুন স্মুথলি যায়, তাহলে বুঝবেন যে এই রিলেশনশিপে ঘাপলা আছে, মানে এটা হওয়ার কথা না, স্মুথ রিলেশনশিপ বলে কিছু থাকবে না। তো এই অ্যাডজাস্টমেন্ট করে আগাতে হয়। তো এই অ্যাডজাস্টমেন্টের জায়গা যদি বলেন, আমার এন্ড থেকে আপনাদের সাথে অ্যাডজাস্টমেন্ট আমার খুব ভালো ছিল, আমি খুব এনজয় করেছি আপনাদের ক্লাসগুলো, এবং আই হোপ আমি ইন ফিউচার আপনাদের কাছ থেকে হেল্প পাবো, অ্যাজ এ যেহেতু আপনারা জানেন যে আমার এইসব বিষয়ে অনেক ইন্টারেস্ট, তো আপনাদেরকে হয়তো নক করলে আমি ইনশাআল্লাহ পাবো, এবং আমার কোনো ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আই এম সরি অ্যাবাউট দ্যাট, এন্ড আই হোপ যে যা শিখেছেন এটা অ্যাপ্লাই করুন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এন্ড বেস্ট অফ লাক ফর ফাইনাল এক্সাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।